হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF সেকেন্ড সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। আজকে সেটা হচ্ছে CUCCF সেকেন্ড সেমিস্টার DSCC2 হিস্ট্রি। টপিক আজকের আলোচনার বিষয় প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। যারা মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো, DSCC2 তে হিস্ট্রি রেখেছো, তাদের জন্য আজকের আলোচনার বিষয় প্রাচীন মিশরের অর্থনীতি ব্যবস্থা কেমন ছিল বা প্রাচীন মিশরের অর্থনীতি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, আমাদের ক্লাসে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র মেজর পড়তে চাইলে মাত্র 99 টাকার বিনিময়ে আমাদের কাছে পড়তে পারো। তুমি ভাবছো কেমন হবে, কেমন পড়াবে, এত কম ফিস? অন্যান্য ইউটিউব চ্যানেল তো বিশাল ফিস নিচ্ছে। তাহলে কেন নীতিশ স্যার, কেন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এত কম ফিসে করাচ্ছে? আমাদের লক্ষ্য হলো চিপ অ্যান্ড বেস্ট এডুকেশন তোমাকে প্রোভাইড করা ওয়েস্ট বেঙ্গলে। আমাদের সর্বমোট 12টা ইউনিভার্সিটির আন্ডারে কাজ চলছে এবং আমাদের ওয়েবসাইটের থ্রুতেও আগামীতে কাজ হবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর মাত্র কয়েকটা মাস। তারপরে তোমরা চাইলে পারে পুরো রেকর্ডেড ক্লাস এবং পুরো নোটসপত্র সম্পূর্ণ ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি পারচেস করতে পারবে। যেমন করে বড় বড় ইনস্টিটিউটগুলো চলছে, ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার হার উন্নত করতে, শিক্ষার মান উন্নত করতে আমরা নিয়ে এসেছি চিপ অ্যান্ড বেস্ট এডুকেশন। তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক, যে কোনো পড়া, যে কোনো নোটস সাজেশন সহকারে তুমি বাড়িতে বসে আমাদের কাছে উইথ ক্লাস এবং নোটস সাজেশন সমস্ত কিছু একসাথে যে কোনো সাবজেক্টস অর্থাৎ পার সাবজেক্ট মাত্র 99 রুপিসে তুমি আমাদের কাছ থেকে পড়তে পারো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। সময়ের সাপেক্ষে আমাদের কোর্স ফি বাড়তেও পারে, এর থেকে কমবে না। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে এখন আমাদের সঙ্গে ডাইরেক্ট পারচেস করতে পারো, কিন্তু এরপরে আমাদের ওয়েবসাইটের থ্রুতে ডাইরেক্ট পারচেস করতে পারো আগামী 2-3 মাসের মধ্যেই। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রাচীন মিশরের অর্থনীতি, ধ্যান দেবে, বিষয়টা খুব ভালো করে ধ্যান দেবে। কি বলেছে? কৃষির ওপর নির্ভর করে প্রাচীন মিশরের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল। আমি খুব ভালো করে দুটো কথা বলি, একটু ধ্যান দিয়ে শুনবে। একটা দেশের ইকোনমি 3টা বেসিক পিলারের ওপর দাঁড়িয়ে আছে। সাপোজ এই যে রুমটা আছে, এই রুমটা 4টা বা 5টা বা 6টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। ঠিক একইভাবে আমাদের দেশের অর্থনীতি কিন্তু 3টা বেসিক পিলারের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। ফার্স্ট এগ্রিকালচার বা কৃষি, সেকেন্ড ইন্ডাস্ট্রি বা শিল্প, থার্ড ট্রেড বা বাণিজ্য। কেন? আমি তোমাকে উদাহরণটা বলে দিচ্ছি। সাপোজ আমি ধরলাম যে একজন কৃষক আলু বুনেছে তার জমিতে, আলু। তাহলে কৃষক আজকে যদি আলু না ফলায় বা আলুর ফলন বা উৎপাদন না করে, তাহলে চিপস কোম্পানি নিশ্চয়ই চিপস বানাতে পারবে না, লেস কোম্পানি চিপস বানাতে পারবে না। অর্থাৎ লেস কোম্পানি যদি চিপস বানাতে না পারে, তাহলে তার ইন্ডাস্ট্রি হবে না, ইন্ডাস্ট্রি ব্যাহত হবে। এবং সে যদি চিপসের সাপ্লাই মার্কেটে না করতে পারে, তাহলে চিপস নিয়ে যে এত বিজনেস হচ্ছে, এত কোটি টাকার বিজনেস হচ্ছে অল ওভার ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়াতে, তাহলে সেটা কিন্তু হতে পারবে না, বন্ধ হয়ে যাবে। এবং সেটা যদি বন্ধ হয়ে যায় ট্রেড, তাহলে একটা দেশের কিন্তু ইকোনমি মুখ থুবড়ে পড়ে যাবে। সুতরাং যে কোনো দেশের অর্থনীতি কৃষি, শিল্প এবং বাণিজ্য এই 3টা বেসিক পিলারের উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে বলছে যে প্রাচীন মিশরের কিন্তু অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। মিশরে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে বর্ষাকালে তেমন বৃষ্টিপাত হতো না। অন্যদিকে শীত ও গ্রীষ্মে প্রচণ্ডভাবে অনুভূত হতো এই বৃষ্টি। এমন প্রতিকূল জলবায়ুর দেশ মিশরে চাষের জন্য মিশরীয়রা নীলনদের প্লাবনোত্তর সময়কেই বেছে নিয়েছিল। প্লাবনোত্তর সময় বলতে মিশরে প্রতি বছর যে নীল নদ ছিল, সেই নীল নদের জল বর্ষার সময় দুকুল প্লাবিত হয়ে প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি করত এবং সেই বন্যার জলে প্রচুর পরিমাণে নুড়ি, কাকর, বালি ভেসে আসতো এবং উর্বর কিন্তু মানে চাষযোগ্য জমিগুলো, নদীর তীরবর্তী যে জমিগুলো ছিল সেগুলোকে কিন্তু উর্বর করত এবং এই উর্বর জমিতে কৃষিকাজ ভালো হবে। তাই মিশরীয়রা সবসময় কিন্তু এই প্লাবিত জমির ওপরে কিন্তু বেস করে বা এই বর্ষার জন্যই কিন্তু নির্ভর করে থাকতো কৃষিকাজ, তারপরেই কিন্তু হতো। বলছে
তারা সমগ্র বছরটিকে 3টি ভাগে ভাগ করেছিল। প্রথমত যেটা বলেছে বন্যা ঋতু আখেত, অর্থাৎ কি জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট 120 দিন এই ঋতুর সময়কাল। এই সময় নীল অববাহিকায় পলি জমতো। এবার সমৃদ্ধির ঋতু পেরেত, বলছে অক্টোবর থেকে, মানে এটা আখেত প্রথমে, এটা বন্যা ঋতু, দেন হচ্ছে সমৃদ্ধি ঋতু, এটাকে পেরেত বলা হতো, ঠিক আছে। তো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 120 দিন এই ঋতুর সময়কাল। এটি ছিল ফসল বোনার উপযুক্ত সময়, অর্থাৎ পলি জমে গেল জমিতে, তারপরে যখনই পলি হয়ে গেল, পলি চলে আসলো জমিতে, উর্বর হয়ে গেল জমিটা, তখনই কিন্তু এখানে ফসল বোনা হতো, যার নাম ছিল পেরেত। তারপরে ফসল সংগ্রহের ঋতু, যেটাকে সেমু বলা হতো, অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত এই যে 120 দিন এই ঋতুর সময়কাল। এই পর্বে ফসল সংগ্রহ করা হতো, অর্থাৎ যা ফসল উৎপাদন করা হয়েছে সেটাকে কিন্তু জমি থেকে তোলা হতো বা সংগ্রহ করা হতো। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে কি বলেছে আমরা দেখে নেব। কি বলেছে এখানে দেখো, হ্যাঁ বলেছে আনুমানিক 4300 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা লাঙলের আবিষ্কার করেছিল। লাঙলের ব্যবহার তাদের কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল। গম ও বার্লি ছিল তাদের প্রধান উৎপাদিত ফসল। এছাড়া অন্যান্য উৎপাদিত ফসলের মধ্যে ছিল ডাল, মটর, শন, তুলা, পেঁয়াজ ইত্যাদি। কৃষকেরা নিজেদের উৎপাদনের 10 থেকে 20 ভাগ কিন্তু কর হিসাবে কিন্তু সরকারি কোষাগারে প্রদান করতেন। অর্থাৎ যদি দেখা গেল 100 টাকার উৎপাদন করলো, তাহলে সেখান থেকে 10 টাকা কিংবা 20 টাকা কিন্তু তোমার কি দিত, এখানে ট্যাক্স বাবদ বা কর বাবদ কিন্তু বা রাজস্ব বাবদ দিত। তবে জমির বেশিরভাগ মালিকানা ছিল কিন্তু অভিজাতদের হাতে। মিশরের স্বাধীন কৃষকদের পাশাপাশি ভূমিদাসরাও ছিলেন কৃষিজীবী জনগোষ্ঠী। ক্লিয়ার? এবার বলছে মিশরীয় অর্থনীতির অপর গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো বাণিজ্য। তাহলে প্রথমে গেল কৃষি, এখানে শিল্প সেইভাবে তখন বিকশিত হয়নি। এবার চলে আসবো আমরা বাণিজ্য। কৃষি থেকে সরাসরিও বাণিজ্য হয়, আবার কৃষি থেকে শিল্প, তার মধ্যে আবার বাণিজ্যও কিন্তু হতে পারে। তাহলে কৃষিজাত পণ্যেরও বাণিজ্য হয়, আবার কৃষিজাত পণ্য শিল্পজাত পণ্য হয়ে তারপরেও কিন্তু বাণিজ্য হয়। সুতরাং এখানে মিশরে আমরা কি দেখতে পাচ্ছি, কৃষিজাত শিল্পগুলোরই বাণিজ্য হতো বা ব্যবসা হতো। কি বলছে, মিশরীয়রা দূর বাণিজ্যে রপ্তানি পণ্য হিসাবে পাঠাতেন প্যাপিরাস, লিনেন কাপড় বা লেনিন কাপড় বলতো, মাটির নানা রকম পাত্র, এগুলো কিন্তু পাঠাতো। অন্যদিকে আমদানি দ্রব্যের মধ্যে কি ছিল, এখানে ছিল সোনা, রূপা, হাতির দাঁত, হ্যাঁ, তামা, ল্যাপিস লাজুলি একসঙ্গে হবে, সুগন্ধি কাঠ, হ্যাঁ, ইলেকট্রাম, সোনা ও রূপার মিশ্রিত এক ধরনের সংকর ধাতুর নাম ছিল ইলেকট্রাম। মূলত প্রাচীন মিশরের সঙ্গে ক্রিট, ফিনিশিয়া, প্যালেস্তাইন ও সিরিয়ার বাণিজ্যিক সম্পর্ক কিন্তু দিনের পর দিন গড়ে উঠেছিল। ফলত মানে বলতে পারি আমরা মূলত বহির্বাণিজ্যের বা ফলে বহির্বাণিজ্যের প্রসারের কারণে নানা ধরনের কারিগরি ও হস্তশিল্পের কাজ করে মিশরীয়রা কিন্তু জীবিকা নির্বাহ করতে পারত। ক্লিয়ার? আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে। এখানে কি বলছে দেখে নেব আমরা। হ্যাঁ, এখানে বলেছে ব্যবসার ক্ষেত্রে মিশরীয়রা কিছু ব্যবহারিক পদ্ধতি আয়ত্ত করেছিল। প্যাপিরাসের লিখন পদ্ধতির সূচনা সম্ভবত তাদের অ্যাকাউন্টিং এবং রসিদ সংক্রান্ত জ্ঞানের বিকাশ ঘটিয়েছিল। তবে 529 খ্রিস্টপূর্বাব্দের আগে পর্যন্ত মিশরে মুদ্রার ব্যবহার শুরু না হওয়ায় সেখানে মুদ্রা নির্ভর অর্থনীতি গড়ে কিন্তু ওঠেনি। তবে বিনিময়ের মাধ্যম হিসেবে তাম্রদণ্ড কিংবা স্বর্ণখণ্ড ব্যবহৃত হতো। এখন যেমন আমরা কোনো কিছু পারচেস করতে গেলে বা কিনতে গেলে আমরা যেমন মুদ্রার ব্যবহার করি, টাকার ব্যবহার করি, তো প্রাচীন মিশরে কিন্তু এই সমস্ত যে তাম্রদণ্ড অথবা স্বর্ণখণ্ড কিন্তু ব্যবহার করত। এ সময় তাম্রদণ্ড দেবেন ছিল 90 ওজনে গ্রাম তামার সমপরিমাণ। বলছে নবপ্রস্তর যুগীয় মিশরীয় সংস্কৃতিগুলোতে পশুপালন অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। তাহলে কৃষি শিল্পের পাশাপাশি আমরা পশুপালনও বলতে পারি একটা দেশের অর্থনীতির কিন্তু মূল চাবিকাঠি। ওকে, ব্রোঞ্জ যুগেও সে ধারায় খুব একটা পরিবর্তন দেখা যায় না। মাংস, দুধ, চামড়া এবং পশমের প্রয়োজনে প্রাচীন মিশরে কিন্তু গবাদি পশু প্রতিপালন করা হতো। তাহলে মানুষজন মাংসের জন্য, দুধের জন্য, তারপর হচ্ছে তোমার চামড়ার জন্য এবং পশমের জন্য কিন্তু এই গবাদি পশুগুলো পালন করত। যার মধ্যে আমরা ছাগলের কথা বলতে পারি, ভেড়া, শুয়োর, গরু, বিশেষত ষাঁড়ের পালন ছিল বেশি সংখ্যক, এগুলো করা হতো। তো তাছাড়া কেবল খাদ্য কিংবা পোশাকের উপকরণের জন্যই একসময় পশুপালন করা হতো না। দেবদেবীদের নামে বিভিন্ন পশু উৎসর্গ করাও পশুপালনের একটা কারণ ছিল। অর্থাৎ মানে দেবদেবীদেরকে উৎসর্গ করতো, কবর দেওয়া হতো, কবর তো না, মানে বলি দেওয়া হতো। সেই বলি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত পশুগুলো ব্যবহার করা হতো।
তাহলে এই ছিল অর্থনীতির মূল ভিত্তি। আজকে আমরা মিশরীয় অর্থনীতি সম্পর্কে জেনে নিলাম। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে, তারা আমাদের এই অফিসিয়াল নাম্বার দুটোকে সেভ করে রাখো, 6295916282 এবং 7076398606। ইতিমধ্যে আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 300 ক্রস করেনি, 300+ এখনও হয়নি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে 50+ স্টুডেন্টস অ্যাডমিশন নিয়ে নিয়েছে, যারা বিভিন্ন সাবজেক্টসগুলো আমাদের কাছে পড়ছে। তো এটাই আমাদের অ্যাচিভমেন্টস, এটাই আমাদের সাফল্য বলতে পারো। তো তোমরা জাস্ট 99 রুপিসে একটা সাবজেক্টস নিয়ে দেখো, যদি তোমরা উপকৃত হতে পারো তবে বাকি সাবজেক্টগুলো নাও। আমরা বলছি আমাদের সেন্টার থেকে তোমরা চিপ অ্যান্ড বেস্ট একটা বার্গারের থেকেও কম মূল্যে, যদি তোমাদের ট্রাস্ট থাকে, দেখো এই যে একটা স্মার্ট বোর্ড নিয়েছি, এমনি এমনি নেইনি। আমাদের সেন্টারটা রেজিস্ট্রেশন করেছি পারমিশন ওয়াইজ, এমনি করিনি। তাহলে আজকে আমরা তোমাদেরকে সঠিক এডুকেশনটাকে প্রোভাইড করার জন্য আমরা কিন্তু এই চ্যানেলের থ্রুতে সমস্ত কিছু প্রোভাইড করছি। তো আজকে থেকে আমাদের চ্যানেলে নতুন একজন টিচার রিক্রুট হচ্ছে। মৌমিতা ম্যাডাম তোমাদের আজকে থেকে ইংলিশ ক্লাস প্রোভাইড করবেন। মৌমিতা ম্যাডাম ইংলিশ ক্লাস প্রোভাইড করবেন আজকে থেকে। ইয়াসমিন ম্যাডাম প্রোভাইড করছে তোমাদেরকে এডুকেশন ক্লাস সম্পূর্ণভাবে। মৌমিতা ম্যাডাম আসছে পুরোপুরি ইংলিশ ক্লাসের জন্য, বিকি স্যারও ক্লাসগুলো নিচ্ছেন এবং আজকে রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করছে বিকি স্যার। এরপর থেকে তোমরা একদম ফেস ভিডিও কিন্তু তোমরা পেতে চলেছো। তো বিভিন্ন সাবজেক্টসের আমাদের টিচার আছে এখানে। ডালিয়া ম্যাডাম তোমাদের বাংলা ক্লাস নিচ্ছে, মীরা ম্যাডাম বাংলা ক্লাস নিচ্ছে, আমি মাঝে মাঝে বাংলা ক্লাস নিচ্ছি। তো সমস্ত কিছু মিলে আমাদের টোটাল টিম আছে 17 থেকে 18 জনের টিচিং টিম এবং নন টিচিং স্টাফরা মিলে আমরা পুরো সেন্টারটাকে অর্গানাইজ করছি। সুতরাং তোমরা যারা ভাবছো যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জাস্ট একবার ট্রাই করার জন্য অ্যাডমিশন নিয়ে দেখতে পারো, বলছি কখনোই নিরাশ হবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।